মনোহর বেশ অপ্রস্তুত হয়েই বলল, ডাক্তারবাবু, আপনার সাথে কিছু কথা ছিল। মনোহরের ডাকে ডাক্তারের হুঁশ ফিরল। উনি একটু গলা খাঁকড়ে বললেন, হ্যাঁ বলো। মনোহর একটু ইতস্তত করছিল। ডাক্তার তার কাঁধে একটা হাত রেখে বললেন, তুমি আমায় সবটা একটু গুছিয়ে বলো তো। মনোহর গত দুদিনের সমস্ত ঘটনা এক এক করে বলতে লাগলো। প্রথম দিন বর্ণর মেঝেতে পড়ে থাকার ঘটনা, বর্ণর অসুস্থতার কথা, মনোহরের নিজের স্বপ্ন এবং সর্বোপরি গলায় দাগ। এসব কথা বলতে গিয়ে মনোহরের ভীষণ অদ্ভুত লাগছিল। ডাক্তার খুব মন দিয়ে ঘটনাগুলো শুনতে লাগলেন। সব ঘটনা শুনে উনি একটু গম্ভীর হয়ে গেলেন। বর্ণবাবুকে কিছুদিন এই বাড়িতে না রাখাই ভালো, ডাক্তারবাবু বললেন। মনোহরের মুখটা থমথমে হয়ে গেল। ও নিচু গলায় জিজ্ঞেস করল, আচ্ছা ডাক্তারবাবু, এসবের মানে কি? ডাক্তার আবার একটু গলা খাঁকড়ে উত্তর দিলেন, দেখো, কিছু একটা হচ্ছে যা মিস্টার বর্ণর জন্য খুব একটা ভালো নয়। মনোহর বুঝতে পারল না কি আছে এই বাড়িতে। এতদিন থাকলেও ওর আর ওর স্ত্রীর তো কোনো ক্ষতি হয়নি, তাহলে কি হচ্ছে, কি হয় ওই দোতলা স্টাডিতে? প্রশ্নগুলো মনোহরের মাথায় ঘোরাফেরা করতে লাগলো। অন্যদিকে ডাক্তারও চিন্তা করতে লাগলেন, গলায় ওগুলো কিসের দাগ? ডাক্তারবাবু ভাবতে লাগলেন। মনোহরের বলা কথাগুলো ওনার মাথায় জট পাকাতে থাকল। ডাক্তারের মনে অনিমেষবাবুর মুখটা ভেসে উঠল। ওনার মৃত্যুটা যে স্বাভাবিক ছিল না তাতে কোনো সন্দেহ নেই। ওই ঘটনার পর খুব ভেঙে পড়েছিলেন ডাক্তার। এই তো সেদিনের কথা, অনিমেষবাবু সকালবেলা ফোন করে ডক্টর অর্ণবের ঘুম ভাঙিয়েছিলেন। তারপর খোশ মেজাজে বলেছিলেন, হ্যালো, আমি অনিমেষদা বলছি, এখনো ঘুম ভাঙেনি নাকি? ডাক্তার হেসে উত্তর দিয়েছিলেন, না মানে এই একটু আগে উঠলাম। অনিমেষবাবু পাল্টা প্রশ্ন করেছিলেন, কেন, গত রাতে ঘুম হয়নি? কিছু বিশেষ ব্যস্ততা জুটেছে? ডাক্তার হেসে উত্তর দিয়েছিলেন, না না, কাল অনেক রাতে পেশেন্ট দেখে ফিরেছি। সেই ভাড়াধুরা কলোনির একটি মেয়ের ভীষণ জ্বর এসেছিল। ওইসব মিটিয়ে আসতে গিয়েই অনেক দেরি হয়ে গেল। তারপর বলেছিলেন, তাড়াতাড়ি আমার বাড়ি চলে এসো, একটা নতুন সিগার আনিয়েছি, খুব কড়া, একটু চা সহযোগে আড্ডা দেওয়া যাবে। ডাক্তার বলেছিল, সেসব তো বুঝলাম, তবে আমার যে কিছু কাজ ছিল। অনিমেষবাবু আবার বলেছিলেন, আরে আসল আকর্ষণটার কথা তো বলিনি। ডাক্তার বেশ আগ্রহ পেয়ে গিয়েছিল সেদিন। অনিমেষবাবু বারবার ওকে বিভিন্ন চমৎকার জিনিসপত্র দেখিয়ে তাক লাগিয়ে দিতেন। কখনো নন্দলাল বসুর আঁকা অরিজিনাল ছবি, কখনো নবারুণ ভট্টাচার্যর ডায়েরি, তো কখনো ডাইনোসরের ফসিল হয়ে যাওয়া দাঁত। এরকম বহু জিনিস অনিমেষবাবুর সংগ্রহ আলো করে থাকত। তার থেকেও বড় আকর্ষণ ছিল ওনার নতুন নতুন আঁকাগুলো। এরকম বিশ্বমানের একজন শিল্পীর আঁকার প্রথম দর্শক হওয়ার মতো সৌভাগ্য অর্ণবের প্রায়ই হতো। এই অদ্ভুত রাক্ষসগুলোকে দেখে অনেক ক্রিটিক অনেক কিছু লিখেছেন। অনেকে ছবিগুলোর ভিতর থেকে অনেক কিছু দেখতে পেত, কিন্তু অর্ণব কিছু দেখতে পেত না। শুধু ফ্রেমের ভিতর থেকে যেন রাক্ষসগুলো অর্ণবের দিকে তাকাতো। সেই চোখগুলোর দিকে বেশিক্ষণ তাকালে গা শিরশির করে উঠত, ভয় লাগতে শুরু করত। কত বড় মাপের শিল্পী হলে এমনটা হয়? আপনি কে? বর্ণ প্রশ্ন করল। তার ঘরের দরজা থেকে একটু এগিয়ে এসে দেওয়ালে হেলান দিয়ে বর্ণ দাঁড়িয়ে আছে। তার দাঁড়ানোর কায়দা দেখেই তার ভীষণ অসুস্থতা বুঝতে পারা যাচ্ছে। সে এগিয়ে আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। হাতের সিগারেটটা ফেলে দিল ডাক্তারবাবু। ডাক্তারবাবু তক্ষুনি দৌড়ে গিয়ে বর্ণকে ধরলেন। মনোহরও দৌড়ে এলো। দুজনে মিলে ধরাধরি করে বর্ণকে তুলল। ধীরে ধীরে বর্ণকে টেবিলের সামনে চেয়ারটায় নিয়ে এসে বসানো হলো। মনোহর হন্তদন্ত হয়ে বর্ণকে বলল, হে কি, আপনি উঠেছেন কেন? বর্ণ চেয়ারে হেলান দিয়ে বসল। তারপর টেবিলে কনুই রেখে মাথায় হাত দিল বর্ণ। ডাক্তার প্রশ্ন করল, আপনার শরীর ঠিক আছে তো?
বর্ণ মৃদু কণ্ঠে বলল, ইনি ইনি কে? বর্ণকে দেখে বোঝা যাচ্ছে যে ওর মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ডাক্তার উত্তর দিলেন, আমি ডক্টর অর্ণব রায়। আমি তোমার জেঠুর একনিষ্ঠ ভক্ত ও বন্ধু স্থানীয় ছিলাম। বর্ণ একটু অবাক হয়ে বলল, আপনি জেঠুকে চিনতেন? আপনি কি জানেন কি করে? বর্ণ কথাটা শেষ না করেই চুপ করে গেল। ডাক্তার জিজ্ঞাসা করলেন, কি করে কি? পরিষ্কার করে বলুন বর্ণবাবু। বর্ণর নিস্তেজ চোখ দুটো অর্ণবের দিকে তাকিয়ে রইল। এই দৃষ্টি স্বাভাবিক নয়। মনোহর উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন তো বাবু? শরীর খারাপ করছে? ডক্টর অর্ণবের মনে হলো এই চোখ তিনি আগেও দেখেছেন, কিন্তু কোথায় দেখেছেন? মৃত্যুর পর অনিমেষবাবুর চোখগুলো এরকম দেখতে লাগছিল না? মনে হলো অর্ণবের। চোখ দুটো অতিরিক্ত রকম সাদা। শরীরে রক্তর হিমোগ্লোবিন কমে গেলে অনেক সময় চোখ এরকম ফ্যাকাশে হয়ে যায়। বর্ণ হঠাৎ চিৎকার করে উঠল, ওই ওই হাত দুটো, ওই হাত দুটো এগিয়ে এসে আমার দিকে মেরে ফেলবে, মেরে ফেলবে, আমায় বাঁচাও, বাঁচাও। এই বলে ও আবার জ্ঞান হারালো। মনোহর ওকে গায়ে হাত দিয়ে ডাকতে লাগলো। মনোহর আঁতকে উঠে বলল, বাবু, বাবু, কি হলো বাবু? আপনি ঠিক আছেন তো? ডাক্তার এগিয়ে এসে বর্ণের হাতটা দেখলেন। তিনি বললেন, না, চিন্তার কিছু নেই, শুধু জ্ঞান হারিয়েছে। একটু দুধের ব্যবস্থা করো তো। আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, সেগুলো এখনই খাইয়ে দাও। মনোহর উদ্বিগ্ন হয়ে বলল, উনি ঠিক হয়ে যাবেন তো? ডাক্তার বললেন, হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, তবে একটা কথা বলছি। মনোহর একটু এগিয়ে এসে বলল, হ্যাঁ বলুন। ডাক্তার বললেন, ওনাকে কলকাতায় নিয়ে যেতে হবে। মনোহর আবার জিজ্ঞেস করল, কেন ডাক্তারবাবু? ওনার কি কোনো কঠিন রোগ হয়েছে? ডাক্তার একটু ইতস্তত করে বলল, ওনার বেশ কিছু টেস্ট করতে হবে, বুঝলে? সেগুলো এখানে সম্ভব নয়। ডাক্তার আবার বললেন, আর আপনার বলা ঘটনাগুলো সবটুকু বিশ্বাস করতে না পারলেও এটা জানি না কেন মনে হচ্ছে যে এই বাড়িটায় কিছু একটা সমস্যা হচ্ছে। আর এখন ওনার কথায় ওই হাতটাকে ভয় পাওয়াটা, জানি না কি বলবো। মনোহর চুপ করে রইল। ডাক্তার আবার বললেন, চুপ করে থেকো না মনোহর। বর্ণকে এখান থেকে না সরালে কিন্তু ওর হালও অনিমেষ বাবুর মতো হতে পারে। মনোহর চমকে উঠল। সে বলল, না ডাক্তারবাবু, ওনাকে বাঁচতে হবে। ডাক্তার বললেন, তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। এই রহস্যের কিনারা করতেই হবে, আর বর্ণকে বাঁচানোটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। বাংলোর দেওয়ালগুলো যেন চুপচাপ এই সব কথা শুনছিল। একটা ভয়ঙ্কর কিছু সিঁড়ির ওপর থেকে ওদের উকি মেরে দেখছিল।